প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, এই মুহূর্তের যে পরিস্থিতি, করোনা ছাড়া আসলে অন্য কোনো বিষয় নিয়েই কারোর মাথায় হয়তো সেরকম কোনো চিন্তাভাবনা নেই, তবে তার সাথে সাথে যারা অন্য কোনো অসুখে ভুগছেন বা অন্য কোনো রোগে আক্রান্ত আছেন তাদেরকে আসলে সেটাও ভাবতে হচ্ছে যে আমার এই রোগের সাথে করোনা পরিস্থিতি কিভাবে আসলে আমরা সামাল দেব বা কী করণীয়। আজকে আমরা যে বিষয়টি ঠিক রেখেছি সেটি হচ্ছে কিডনি রোগ এবং করোনা। অনেকেই আছেন যারা হয়তো কিডনির কোনো সমস্যায় ভুগছেন, কি করতে হবে, কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো সমস্যায় পড়লে কোথায় যেতে হবে, এই বিষয়গুলো নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন, কিন্তু উত্তর দেবার মতো হয়তো পরিস্থিতি এখন অনেকের নেই। ডাক্তাররাও হয়তো কথা বলতে পারছেন না। এরকম একটি পরিস্থিতিতে আজকে আমরা কথা বলবো আমাদের বিশেষ অতিথির সাথে পরিচয় করে দেব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা চাইলে কিডনি রোগ সম্পর্কে এবং তার সাথে আসলে করোনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমাদের অতিথির কাছে রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর ফাইজা। আজকে আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মূলত আসলে কিডনি রোগ, কিডনি রোগীদেরকে নিয়ে বা তাদের আসলে কী কী ধরনের সমস্যা, চিকিৎসা, এগুলো নিয়ে কথা বলবো। তবে এই পরিস্থিতিতে এসে আসলে কিডনি রোগীরা করোনা পরিস্থিতি বা করোনার থেকে আসলে সাবধান থাকার জন্য কী কী করবেন, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। শুরুতেই আপনার কাছে যেই প্রশ্ন আসলে আমার, যে কিডনি রোগীদের মধ্যে কোন কোন ধরনের রোগে সব থেকে বেশি মানুষ ভুগছেন বা কিডনির কোন কোন রোগে সব থেকে বেশি ভুগছেন? ধন্যবাদ। দেখেন, এখন যে বিশ্বের এখন এই ডিসিজে এই যে অবস্থাটা একটা জরুরি অবস্থা, আমি এই জন্যই বলবো যে ইট ইস এ প্যান্ডেমিক। একটা ইপিডেমিক, তারপর হলো প্যান্ডেমিক হলো একটা দেশে, আর এটা হলো বিশ্ব 198 বা 91টা দেশটাতে যে করোনার যে ইপিডেমিক কথা, মহামারী কথাটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস। এই দ্য টার্ম ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস। অর্থাৎ আপনি শুড বি কেয়ারফুল। আতঙ্ক হতে হবে না, কিন্তু সচেতন হতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, এই যে ভাইরাসটা, এই যে করোনা ভাইরাস কোভিড-19, আমরা কি আপনিও চোখে দেখেন না, আমিও চোখে দেখি না, কিন্তু এটা কিন্তু বিশ্বকে একটা যে কি একটা ভয়াবহ সিচুয়েশন আপনি এখন দেখছেন। প্রায় 27,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহর রহমতে আমাদের দেশে মাত্র এখন আমরা 48 ডিটেক্টেড, মানে সুনিশ্চিত, মানে পজিটিভ কেস পাওয়া গেছে মাত্র 5 জনের। এখন এই রুগীগুলি, যে রুগীগুলি মারা যাচ্ছে, আমাদের দেশের যেটা প্রেক্ষাপট, তাদের কোমরবিড কন্ডিশন ছিল। অর্থাৎ তার এই ভাইরাসের যখন ইনফেকশন, তার কোমরবিড আছে। অর্থাৎ যেমন আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যে কিডনির রোগ হলে কিন্তু এটা কোমরবিড কন্ডিশনে পড়ে, অথবা ডায়াবেটিস, অথবা যাদের বয়স বেশি, অথবা কোনো কারণে ইমিউনোসাপ্রেসড অন্যান্য ওষুধ খাচ্ছে সেই। তো সেই বিধায় আমাদের এটা একটা ইম্পর্টেন্ট যে আমরা আমাদের রুগীর কীভাবে সুরক্ষা করতে পারছি। এখন যেটা হলো, একটা হলো রুগীর সুরক্ষা, একটা হলো জনগণের সুরক্ষা, আরেকটা হলো ফ্রন্ট লাইনে যারা আছেন, এই যে স্বাস্থ্যকর্মী যারা, বা ডাক্তার, যা এই সাথে নার্স, বা এই হসপিটালে যারা সার্ভিস দিচ্ছেন, অথবা তাদের সুরক্ষা, এই সব কিন্তু মানুষের সুরক্ষাও দিতে হবে, রুগীর সুরক্ষা দিতে হবে, এবং জনগণের সুরক্ষার জন্য আমরা কি করি, সেটাই হলো বড় পয়েন্ট। যেটা বলতেছিলেন কিডনির রোগ, হ্যাঁ, কিডনির রোগ আমি একটু বলি পিছনের দিকে। আমরা তো এই 12ই মার্চ আমরা বিশ্ব কিডনি দিবস, এবং এই কিডনি দিবসের যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হলো সর্বত্র সুস্থ কিডনি, রোগ নির্ণয়, প্রতিকার ও প্রতিরোধ, এটা ছিল। এবং আরেকটা ছিল, এটা ইংলিশে ছিল, সেটা বাংলায় বলি, যে সবার জন্য এই চিকিৎসাটা দেওয়া যায় কিনা। দেখা যাচ্ছে চিকিৎসা সবার জন্য, মানে গ্রামে গঞ্জে একই রকম কিডনির যে কেয়ারটা, সেটা যাচ্ছে কিনা। এবং দেখা যাচ্ছে কিডনির এই চিকিৎসার মান আন্তর্জাতিক এবং আমাদের দেশে, সব দেশে একই রকম হওয়া উচিত, সেটাই এইটা প্রতিপাদ্য বিষয় ছিল। এবং এইটা একই কথা যে আমরা সচেতনতা সৃষ্টি করব। এখন তো কিডনি সচেতনতা থেকে এখন আমাদের যেটা আছে, যেটা এই ভাইরাসটা জানি আমরা আক্রান্ত না হয়, সেই সচেতনতা। এবং সেই সচেতনতার প্রথম জিনিস হলো, আমি আমাকে কিভাবে সুরক্ষা করব। আমি কমিউনিটির ভিতরে এই জিনিসটা আমার যদি থাকে, আমাকে প্রোটেকশন দিব, এবং আমি জানি এটা না ছড়াই সেটা, এবং আমি আরেকজনের কাছ থেকে আক্রান্ত না হয় সেটা দেখতে হবে। আর হলো আমার পরিবার, আমার স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, এবং তার সাথে আমার নাইবার এবং কমিউনিটি,
এবং এই জিনিসটার উপরে এখন কিন্তু জোর দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি প্রিভেনশন। এবং দেখেন আমাদের সরকার খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন লকডাউন করে বাসায় রাখা। এইখানে কিন্তু জনগণের একটু আসতেছিলাম, দেখতেছিলাম যে গ্রামে গঞ্জের অনেকেই ওরা বুঝতে পারছে না যে এটা ভাইরাস কি, কিন্তু আমাদের সরকার কিন্তু আমরা দেখতেছি, আমি কোনো খবর কিছু রাখি যে রুট লেভেলে পর্যন্ত ট্রেসিং, যে যারা কন্ট্রাক্ট হচ্ছে তাদের ট্রেসিং কিন্তু খুব সূক্ষ্মভাবে তারা ট্রেসিং করতেছে। আমি জানি কোনো একটা হসপিটালের যে একজন পজিটিভ ছিল, তার ওইখানে যারা গেছিলেন তাদের কিন্তু ওখান থেকে কথা বলতেছেন যে আপনারা ভালো আছেন কি না, আপনার কোনো অসুবিধা আছেন কি না, আপনারা যদি থাকেন আমাদের ফোন করেন। দে আর ডুইং দিস ট্রেসিং ট্রাক। আল্লাহর রহমতে বাংলাদেশে মাত্র এখন 50-এরও নিচে আছে, যদিও আমরা সেটা খুব গর্ব বা ইয়ে করে বলতে চাই না, কিন্তু আমাদের আরও ট্রেস ডিটেকশন করতে হবে। তো সুখী খবরটা হলো, ভালো খবরটা হলো আপনার 10,000 কিট, আরও 30,000 কিট আছে এবং সরকার দেখেন বিভিন্ন জায়গায় এই টেস্টটা করলে রোগটা ধরা পড়লে যেটা হবে, ইফ ইউ ক্যান ট্রেস সাসপেক্ট কেস যদি আর কনফার্ম কেস, সাসপেক্ট আমি আপনাকে মনে করছি, যদি আপনি কনফার্ম করি তাহলে আপনাকে আইসোলেশনটা ভালো করে দিতে পারবো, এবং আইসোলেশন করলে আপনি ছড়াবেন না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি ছড়াবেন না, আপনার পরিবারও ছড়াবেন না, আপনার কমিউনিটিও ছড়াবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য ডাব্লিউএইচও যে প্রিভেন্টিভ মেজার যেটা নিচ্ছেন, সেটা আমাদের দেশে এখনও এটা যে লেভেল 3 যেটা বলতেছেন যে স্লাইট একটু আছে, কিন্তু বিদেশে কিন্তু দেখেন আমেরিকাতে তো আপনি প্রায় 1 লাখের উপরেও আক্রান্ত এবং মারার সংখ্যাও বেশি। এরকম একটা দেশ, ইটালির কথা, স্পেন, তাদের দেশে যে সুখবর একটা ভালো দিক যেগুলো চায়না, যেখানে প্রথম উৎপত্তি, তারা কিন্তু কন্ট্রোল করে ফেলেছেন এবং তাদের যে সিস্টেম, সেই সিস্টেম আমাদের দেশের সিস্টেমের সাথে মিলবে না, কারণ তাদের ট্রেসিং ওয়ার্ক ইজ ভেরি সো। আমি একটু দেখতেছিলাম টেলিভিশনে। তো আমরা এই আলোচনা করতে চাচ্ছি যে কিভাবে আমরা আমাদের সুরক্ষা, আমাদের নিজের সুরক্ষা, রোগীর সুরক্ষা এবং দেশের জনগণের সুরক্ষা, যেটা বলতেছিলাম রোগ যেটা জানেন আমাদের কিডনি রোগের ভিতরে যেটা হয়, যে প্রথমে আমরা যেটা কমন রোগ, একটা হলো পেশাবের প্রদাহ ইউটিআই, আরেকটা যে রোগ হলো যে রোগের জন্য কিডনি সিকিডি বলি ক্রনিক, সেগুলির 4টা বা 5টা কারণ আছে। প্রথম কারণ এখন আমরা বলি ডায়াবেটিস। আপনি জানেন ডায়াবেটিস কিন্তু ইপিডিম ফর্মে, এবং কিন্তু যেহেতু এটা ছোঁয়াচে না বা এটা ধীর গতিতে চলে, খুব তাড়াতাড়ি এটা এই জন্য এত আমরা বেশি প্যানিক হতে পারি। কিন্তু এখনকার যে প্রবলেমটা, সেটা হলো হাইলি ইনফেকশাস। দেখেন এটা কিন্তু আপনি দেখতেছেন না, কিন্তু আপনার শরীরে যদি এটা টাচ করেন, এখান থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট আসে, এবং আপনি এখানে টাচ করলেন, এই যে কাপটা টাচ করলেন, এরা বলে এই ভাইরাসটা আপনার যে খাতা বা বই আছেন, এটা 4 দিন থাকতে পারে, 4 ঘন্টার থেকে 4 দিন থাকতে পারে। তবে জিনিসটা হলো এটা রুট কিভাবে ঢুকে, রুট হলো যে এই হাতটাই টাচ করলেন, আপনার মুখে, এই চোখে অথবা নাকে ধরলেন, এইভাবে তারা ঢুকে। তো এই জায়গাটা যদি আমরা, এই জিনিসটা যদি জনগণ জানে যে আমার হাত দিয়ে আমি এটা করতেছি, এবং আমি যদি কন্ট্রাক্টে না আসি। আরেকটা যেটা জিনিস হলো, যেটা আমি ওইগুলি বেশি এখন বলা হয়তো ভালো, যে আপনার যে স্নিজিং কফিং হচ্ছে, এই স্নিজিং কফিংয়ের সাথে যে ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট কথাটা অনেকে ইংলিশ টার্ম অনেক বলে, এই যে হাঁচি কাশির সাথে যে বিদ্যুৎকণা, জলীয় কণা বা পানীয় কণা, সেইখানে অনেক ভাইরাস বের হয়ে যায়, প্রচুর ভাইরাস বের হয়। সেই ভাইরাসটার এটা যে বলা হচ্ছে যে এটা 2 ফিট 2.5 ফিট পর্যন্ত যায়, তারপর নিচে নেমে যায়। এটা একটা ভালো, ওরা যেটা বলতে চায়, ইট ইজ নট এয়ারবর্ন, আপনি এটা বাতাসের সাথে যাবে না। তবু আমরা সেটা বলতে চাই না, আমরা আমাদের নিজের প্রোটেকশন। তাইলে প্রথম প্রোটেকশন যে ভাইরাসের যেটা করতে হবে, যে আপনার হাতটা সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং হাত পরিষ্কার রাখার আপনারা সবসময় জানেন যে হাতটা ধুয়ে ফেলতে হবে। কীভাবে? পানি দিয়ে না, এটা সাবানের মাধ্যমে, এবং আমরা যে সাবান ইউজ করি, এই সাবানে 20 সেকেন্ড দিতে হবে, এবং ভালো করে সুন্দর করে এখান থেকে পুরাটা বা এইটুক পুরাটাকে আপনি 20 সেকেন্ড ধরে হাতটা ধুলেন। হাত ধোয়ার পরে যেটা করতে হবে, হাতটা মুখে লাগাইতে পারবেন না, এটা কেয়ারফুল থাকতে হবে। এবং আপনি 2 ঘন্টা পর হাত ধোন। আর যদি আপনি বাসায় না থাকেন বা বাইরে গেলেন, তখন আপনার যে অ্যালকোহল বেস যে স্টেরিলাইজার আছে, সেইটা আপনি ইউজ করতে পারেন। অ্যালকোহল কি? অ্যালকোহলের 60%, অ্যালকোহল বেজের 60% থাকলে, অ্যালকোহল একটা জিনিস, দেখেন আপনারা টেলিভিশন দেখতে পাচ্ছেন যে ভাইরাসটা একটা গোল, তার সাথে স্পাইক আছে। এই স্পাইকটা হলো, এই ভাইরাসটা হলো প্রোটিন আর ফ্যাট, এই ফ্যাটটা হলো স্পাইক। তো যদি অ্যালকোহল দেন, এই
এই ফ্যাটটা গলে যাবে, তখন আপনি ভাইরাসটা তখন এক্সপোজড হবে, তখন ধুলে হবে। তাহলে দ্বিতীয় যে জিনিসটা আমরা গুরুত্ব দিচ্ছি যে আপনি হাত মুখে লাগাবেন না, আর আপনার প্রোটেকশনের জন্য আপনি মাস্ক ব্যবহার করেন। এখন মাস্কের সম্বন্ধে অনেক কথা বলা যায়, যে এই মাস্ক যে আমরা যে মাস্কটা ইউজ করি 3 রকমের 4 রকমের মাস্ক আছে। আইডিয়ালি যে মাস্কটা পিপিইতে থাকে সেটা আলাদা, সেটা আমাদের দরকার নেই, সেটা হইলো N95, সেটা বেশ টাফ। এবং আমরা যে সার্জিক্যাল মাস্কটা আমি মনে করি এটা ভালো, এটার 2টা লেয়ার আছে, সেই লেয়ারটা। আর আমরা যে মাস্কটা ইউজ করি কাপড়ের মাস্ক বা এটা কিন্তু এত প্রোটেকশন দিবে না, এখানে কিন্তু জীবাণু 102 না কত বলে এটার ভিতরে ঢুকতে পারে। এনিহাও ওইটা আমাদের না, মাস্ক যদি ইউজ করেন, সার্জিক্যাল মাস্ক বলে আপনি যদি একবার ইউজ করে এটা ফালিয়ে দিতে বলে, সেটা তো এখন আমাদের সম্ভব না। আপনি যেটা করতে পারেন এটা ড্রাই করতে পারেন, বা রোদ্রের ভিতরে 3 ঘন্টা রাখলে ওইটা, অথবা এটা ড্রাই করে ইস্তেরি করলে ওইটা জীবাণুটা মরে গেল, এটা ইউজ করতে পারেন। আর কাপড়ের মাস্কটা আপনি ধুয়ে গরম পানিতে ধুয়ে তারপর সেটাও ইউজ করতে পারেন। সেটা হলো মাস্কের কথা। আর মাস্ক কারা পরবেন সেটাও অনেক কথা, সেটা আমরা পরে আসতেছি। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা বললাম যে আপনি কিভাবে আপনাকে সুরক্ষা রাখতে পারেন, দ্বিতীয় হলো আপনি, আচ্ছা তৃতীয় পয়েন্টটা হলো সোশ্যাল ডিস্টেন্স। ওই যে একটু বললাম যে এটা 2.5 ফিট পর্যন্ত এটা যায়, এরপর এটা নেমে যায়। তা আপনি সোশ্যাল ডিস্টেন্স যদি আপনি 3 ফিটের ভিতরে রাখেন, অনেকে বলে 6 ফিট, অনেকে বলে 3 ফিট, যেটাই হোক, যদি দূরে থাকেন তাহলে আপনি জীবাণুর সাথে আপনি আক্রান্ত হবেন না। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সোশ্যাল ডিস্টেন্স। বাই চতুর্থ যে পয়েন্টটা বলতে চাই যে আপনি কোনো, এখন তো সব গণজমায়েত যেটা আছে সেখানে যাবেন না, এখানে অথবা যেখানে, যেটা মসজিদের যেটা কথা বলছে, এটা এখন যারা এটা এই বিষয়ে যারা এক্সপার্ট তারা বলতেছেন যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এরকম কোনো সংক্রমণ হয় তাহলে তোমরা বাসায় থাকো, বাইরে যাবে না, এক এলাকার থেকে আরেক যাবে না। কাজে সেদিক থেকেও কিন্তু এখন আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু সবাই এখন অ্যাকসেপ্ট করে নিছে। তবে এই কথাটা, আমার এই কথাটা কিন্তু এই যে আপামর জনসাধারণ কিন্তু পৌঁছাতে হবে। অনেকেই গ্রামে গঞ্জে তারা খুব রিলিজিয়াস মাইন্ডেড, এটা আল্লাহর গজব নাজিল হয়েছে, আমরা বুঝি এটা ডেফিনেটলি, আমিও বলবো একটা কথা পরে বলবো। তো সেটা জিনিস হলো, হ্যাঁ, তবে তাদের এই যারা ধর্মীয় একটা অনুভূতি আছে তাদের বোঝাইতে হবে যে আপনি আপনার নামাজটা বাসায় পড়তে পারেন। আমি একটা উদাহরণ দিই, আপনি মসজিদে ঠিক গেলেন, এখান থেকে আমরা আবারও আপনার কাছে ফিরবো, তবে একজন অতিথি, একজন দর্শক আছেন আপনার সাথে কথা বলার জন্য, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হাসান, আমি কুমিল্লা থেকে বলতেছি। আমি অনেকদিন ধরে একটা রোগে ভুগতেছি, সেটা হচ্ছে আমার ইউরোলজিক্যাল প্রবলেম আছে। আমার প্রস্রাবের রাস্তায় প্রচুর জ্বালা পোড়া এবং অনেকদিন ধরে আমার এই সমস্যাটা। তো আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, কিন্তু এই রোগটা আমার এই রোগটা সারতেছে না কোনো মতে। এটার জন্য কি আমার কোনো কিডনিতে সমস্যা হতে পারে? এর জন্য আমি আপনাদের কাছে ফোন করছি। আচ্ছা, কথাটা খুব সুন্দর প্রশ্ন, রিলেটেড প্রশ্ন। প্রস্রাবের জ্বালা পড়া খুব কমন প্রবলেম। প্রথমে আসেন প্রস্রাব, আমি প্রথমে আরেকটু ডিটেলস, যে আমাদের শরীরের 2 দিকে 2টা কিডনি আছে, এবং 2টা কিডনি একটা সিমের বিচের মতো, যার দৈর্ঘ্য 9 থেকে 11 সেন্টিমিটার। তারপরে যে পাইপ যেটা বলি বা নালী, সেই নালীর প্রথম অংশটা একটু ফানেল শেপ, সেটাকে পেলভিস বলি। তারপরে মূত্রনালী, এই 2 দিকে 2 মূত্রনালী এসে মূত্রথলি, মূত্রথলির পরের যে রাস্তা সেটা হলো পেশাবের রাস্তা। এবং ছেলেদের যখন এই পেশাবের রাস্তাটা একটু বড়, মেয়েদের পেশাবের রাস্তা ছোট, এবং এই রাস্তা আপনি প্রোস্টেট একটা গ্ল্যান্ড আছে সেখানে। এখন পেশাবে জ্বালা পড়া হলে প্রথম আমরা বুঝতে চেষ্টা করব যে ওনার এই জ্বালা পড়ার কারণ ইনফেকশন, আমরা যেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি, প্রস্রাবের প্রদাহ না, প্রস্রাবে আমরা ইনফেকশন আছে বলে ওইটা পেশাবের দিয়ে আমরা যেহেতু ইউরিন টেস্ট করে আমরা ধরি, সেটা প্রথম হলো আপনার প্রস্রাবের প্রদাহ আছে কিনা বা ইউরিন ইনফেকশন আছে। খুব সিম্পল, আপনি একটা ইউরিন টেস্ট করেন, ডেফিনেটলি করেছেন, ইউরিন টেস্ট করেন, ইউরিনে যদি পাস সেল আরবিসি থাকে, অনেক সময় একটু অ্যালবুমিনও যায়, এবং সেই সাথে সাথে আমরা এভিডেন্স বেস যদি বলতে চাই, আইডিয়ালি সাইন্টিফিকলি, তাহলে আপনি একটা কালচার করতে হবে। কালচার করে আপনি জীবাণু দ্বারা 95% ইউটিআই হলো ইনফেকশন ইজ বাই ব্যাকটেরিয়া। তাছাড়াও কিন্তু অন্যান্য দিয়ে হতে পারে, যেমন ভাইরাস দিয়ে হতে পারে, ক্যালামাইডিয়া হতে পারে, বা অন্য অর্গানিজম। এখন আপনি নিশ্চয়ই এর ভিতরে অনেক ডাক্তার দেখাইছেন, ইনফেকশন আছে কিনা সেটা দেখেন। যদি ইনফেকশন না থাকে তাহলেও কিছু অনেক সময় জ্বালা পড়া, ছেলেদের না মেয়েদের বেশি হয়, এটার বলে ইউরেথ্রাল সিনড্রোম। সেই সিনড্রোম হলো যে আপনি পেশাবে জ্বালা পড়া বলবে, কিন্তু পরীক্ষা করলে কোনো জীবাণু পাবেন না, অথবা যেটা পাবেন জীবাণু ব্যাকটেরিয়া ইনসিগনিফিকেন্ট কিন্তু জ্বালা পড়া আছে। পেশাবে পাস সেলও থাকতে পারে, জীবাণু নাও থাকতে পারে, সেটা আরেকটা কন্ডিশন, এটাকে ইউরেথ্রাল সিনড্রোম।
ফ্রিকোয়েন্সি মানে বারে বারে পেশাব হবে, জ্বালা পড়া হবে, কিন্তু পরীক্ষা করে কিছু পাবেন না। সেই সব ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা অনেক সময় অন্য, যেমন ভাইরাল ইনফেকশন হতে পারে, মেয়েদের বেশি হয়, ক্যালামাইন ইনফেকশন হতে পারে, অথবা অনেক সময় আমরা বলি যে ইউরিন পরীক্ষা করলাম, পাসসেল অনেক আছে কিন্তু জীবাণু পেলাম না, এটা বলে স্টেরাইল পাইউরিয়া, মানে পাসসেল আছে, পাসসেল থাকা মানে পাইউরিয়া। সেটা যদি আমরা স্পেসিফিক কতগুলি 3-4টা রোগ বলি, একটা হলো টিউবারকুলোসিস, আরেকটা হলো ফাঙ্গাল ইনফেকশন, ক্যালামাইন ইনফেকশন, অথবা আরও কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা টিবির জন্য ওই টেস্টটা করতে হবে, ফাঙ্গাল ইনফেকশন করতে হবে, ক্যালামাইন ইনফেকশন করতে হবে। কিন্তু মেয়েদের অনেক সময় জ্বালা পড়া, যেমন বয়স্ক মহিলা, মেনোপজাল এজ গ্রুপে, অথবা অ্যালার্জিকের কারণে সেই ক্ষেত্রে আমরা যদি কিছুই না পাই, আমরা একটু পানি বেশি খেতে বলি, অথবা একটু অ্যালকালি কিছু সিরাপ আছে সেগুলি দিই, অথবা একটু সিডেশন দিই। তো আপনি যেটা, এটা আমি যেহেতু আপনি ভালো আছেন, আরেকটা জিনিস বলছেন, পার্সি ইউনিটেক ইনফেকশন কিডনি ড্যামেজ করে না। যদি ইউনিটেক ইনফেকশন যদি জটিলতা থাকে, কমপ্লিকেটেড থাকে, অর্থাৎ আপনার ডায়াবেটিস আছে, তখন ইউটেক আপনার কিডনি ড্যামেজ করে, অথবা রাস্তা ব্লক আছে, পাথর আছে, তখন করতে পারে, বা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড়, রাস্তা 2টা ব্লক আছে, তখন করতে পারে, অথবা আপনার জন্মগত পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, মানে 2টা কিডনি অসংখ্য সিস্ট আছে। একটা জিনিস বলে রাখি, 1-2টা সিস্ট বা 3টা সিস্ট কিন্তু কোনো ক্ষতি করে না। অনেকেই বলে স্যার আমার একটা সিস্ট, আমার কিডনি এটা টিউমার, ক্যান্সার নাকি? না, সিস্ট মানে একটা আঙ্গুর ফলের মতো, ভিতরে পানি, চারদিকে পর্দা, অথবা একটা ফোসকার মতো। এটা 2-3টা আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে, সবাই থাকতে। আর যদি পলিসিস্টিক, যেটা মানে অনেক অসংখ্য সিস্ট, সেটা জন্মগত রোগ, সেটা 2 দিকের কিডনিতে থাকবে অসংখ্য, মোর দ্যান 10 যদি থাকে, সেটা পলিসিস্টিক। সেটা থাকলে তার কমপ্লিকেশন, ক্যান্সার হয় ইউজুয়ালি হয় না, কিন্তু অন্য কমপ্লিকেশন হয়। তো কাজেই আমার মনে হয় না যে আপনি একজন ইউরিনটা টেস্ট করেন, ইউরিন কালচার করেন, এই ওষুধ লাগলে ওষুধ দেন, আর না হলে সিমটোমেটিক চিকিৎসা দিয়ে আমরা ভালো করে দিতে পারবো। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিউল ইসলাম বলছিলাম, নোয়াখালী থেকে। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, যদি করোনা ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয়, সে কি ভবিষ্যতে কিডনি ডোনেট করতে পারবে কিনা? আর সেই সাথে আরেকটা বিষয় জানতে চাই, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী তার কোন ধরনের কিডনি রোগ হতে পারে, এটা একটু বলবেন। তার প্রথম রাস্তায় ইনফেকশন হতে পারে কিনা, এবং কিডনিতে তার পাথর হতে পারে কিনা করোনা ভাইরাসের দ্বারা, এটা আমি একটু জানতে চাচ্ছি। দেখুন, এই করোনা ভাইরাস একটা সম্পূর্ণ নতুন একটা ভাইরাস, যেটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমাদের দেশে এই পর্যন্ত মাত্র 48% ডিটেক্টেড হচ্ছে। কাজে আমি এখনও সুরক্ষায় আছি, আশা করি আমরা থাকবো হয়তো কিছু দামে। এবং এই করোনা ভাইরাসেতে আমরা এই পর্যন্ত তো এখন পর্যন্ত কোনো রোগী, কিডনির রোগী আক্রান্ত হয় নাই, তবে হবে না সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা এটা যেভাবে এটা তো একটা ইপিডেমিক ফর্মে, হ্যাঁ, একটা এপিডেমিক ফর্মে তবে এই জন্য যে কিডনি ড্যামেজ হবে এরকম কোনো তথ্য নাই, এবং এর থেকে পেশাবে ইনফেকশন এটাও আমরা, কারণ এটা সম্পূর্ণ নতুন। হ্যাঁ, যেটা হয় যে কিডনি রোগ সাসেপ্টেবল, কারণ কিডনি রোগের যখন থাকে, অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট, অথবা কিডনি ডায়ালিসিস রোগী, তাদের ইমিউন সাপ্রেশন থাকে, তার বডির প্রতিরোধ শক্তি কম থাকে, ইমিউনিটি কম থাকে, সেই ক্ষেত্রে এটা ইনফেকশন, এটা ঝুঁকিপূর্ণ। এবং তাদের এই করোনা ভাইরাস ভাইরাস তো ঢুকলেই কিন্তু আপনার কিন্তু রোগ হচ্ছে না। দেখেন, আমরা যেটা বলি 80-90% সম্পূর্ণ অটোমেটিক ভালো হয়ে যাবে, কিন্তু 10% রোগ যাদের বয়স বেশি বলা হচ্ছে, যদিও আমরা দেখতেছি এখন 30, 35, 40 হচ্ছে, তাদের হলো অন্যান্য কোমরবিড কন্ডিশন, মানে সাথে অন্যান্য রোগ, তারা ঝুঁকিপূর্ণ, তাদের মর্টালিটি বেশি। যেমন আপনার যদি কিডনি রোগ থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি ইমিউনোসাপ্রেসড অন্য কোনো ইমিউনোসাপ্রেসড ড্রাগ খান, দে আর সাসেপ্টেবল, অথবা হার্ট ডিজিজ আছে, অথবা লিভার ডিজিজ আছে, দে আর সাসেপ্টেবল। তাদের 10-20% হলো তাদের মর্টালিটি, তারা কিছুটা তাদের রোগ আর এইটার জন্য। কাজে এটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই। আর 80% রোগ স্বভাবত তারা ভালো হয়ে যায়, এটা ইমিউনিটি গ্রো করে তারা ভালো হয়ে যায়। কাজে এটার জন্য ভয় পাওয়ার আতঙ্কর কিছু নয়। আর এখন পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণভাবে এরকম কোনো কেস এখনও রিপোর্টেড হয়নি সোফার, কারণ এটা তো কেবল কয়দিন হলো, 31 ডিসেম্বরে শুধু চায়নাতে, আর এই 3 মাসে দেখেন ইপিডেমিকের কীরকম একটা প্যান্ডেমিক বলবো, ইপিডেমিক না প্যান্ডেমিক, মানে বিশ্বের প্রতিটি দেশে এটা ছড়ে গেছে। আল্লাহর রহমতে আমরা যেটা চাচ্ছি, আমাদের এই রোগটা না ছড়ায়, আমাদের সরকার, আমরা জনগণ, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে জনগণের সাথে জনগণের ট্রাস্ট আনতে হবে আমাদের, যে আমাদের উপরে বিশ্বাস রাখো, এবং জনগণকে ইনভলভমেন্ট করতে হবে।
যেটা এই ইনভলভমেন্ট ট্রাস্ট এবং সরকার, এটা কারো একার জিনিস না, এটা সরকারের, যে সরকার করবে না, আপনারাও এটা সাহায্য করতে হবে। যেমন আপনার ঘরে বসে আছেন, এই যে অনেকের যারা দিন মজুর তাদের কষ্ট, একটু ধৈর্য ধরেন, কারণ এটা তো আপনাদের জন্যই করা হয়েছে, এটা তো সবার বেনিফিটের জন্য। তো আমরা যদি এই রোগটা না ছড়ায়, আল্লাহর রহমতে আমরা যদি সুরক্ষায় থাকি, সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমরা আশা করি আমরা ভালো থাকবো। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমরা একজন দর্শকের সাথে যোগ দেওয়ার। হ্যাঁ, দর্শক আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির চট্টগ্রাম থেকে বলছি। বয়স আমার 62। জি বলেন ভাই। তো আমি অনেকদিন থেকে ডায়াবেটিসে ভুগছি। 2004 সাল ইচ্ছা, এটা আমরা আশা করি আমরা ভালো থাকবো। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমরা একজন দর্শকের সাথে যোগ দেওয়ার। হ্যাঁ, দর্শক আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির চট্টগ্রাম থেকে বলছি। বয়স আমার 62। জি বলেন ভাই। তো আমি অনেকদিন থেকে ডায়াবেটিসে ভুগছি। 2004 সাল থেকে আমি ডায়াবেটিসে ভুগছি। ডায়াবেটিস আছে আমার। তো আমার ইদানিং আমার কিডনি ক্রিয়েটিনাইন টেস্ট করেছি 1.231 এভাবে থাকে। তো আমার খাওয়ার নিয়মটা যদি একটু বলে দেন, আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, কি খাইতে পারি? আমার দৈনন্দিন চা খাই, চা তো আমার অভ্যাস আছে, তার সাথে দুধ খাইতে পারবো কিনা, আর কি কি শাকসবজি, ফলমূল, এগুলো একটু আমাকে বললে ভালো। আর একটা প্রশ্ন হলো, বর্তমান করোনা পরিস্থিতিতে কি পেপারে ছড়ায়? করোনা কি পেপারে ছড়ায়? যেমন খবর কাগজ, টাকা, যেমন অফিসিয়াল ডকুমেন্ট বা ঘরের কিছু ফাইলপত্র, এগুলোতে কি করোনা ছড়ায়? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন। আপনি অনেক রকমের প্রশ্ন না, কিন্তু তবে এখন আমি সব আসছে, বুঝতে জি। পারছি। আমি তৃতীয় প্রশ্নটা যেটা প্রাসঙ্গিক সেটা আগে বলে তারপরে কিডনিটা বলি। যেটা বলা হচ্ছে, যদি এটা যেটা মানে আমরা যে সায়েন্টিফিক কথা, যদি ভাইরাস কোনো পেপারে থাকে সেটা ছড়াইতে পারে। এখন দেখেন, যে আপনার ডিস্ট্রিবিউশন করতে এত হাজার হাজার আপনার পেপার, সেটা একসাথে, সেখানে তো ওইগুলি স্টকে থাকে, তাই না? একসাথে 50টা 60টা, ওইটা প্রত্যেকটার ভিতরে তো আর সে হাত দেয় না। হাত দিলে হয়তো উপরেরটা দিল। সে যদি ইনফেক্টেড থাকে এবং তার ইনফেকশন থেকে যদি ওইখানে যায়, তাইলে ছড়াবে, নাহলে ছড়াবে কীভাবে? আচ্ছা, এইটা একটা জিনিস। আর এইটা বলা হয়েছে যে এই যদি এর পরিমাণ কতটুকু আছে সেটা একটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু থাকে, এটা বলা হয় 4 ঘন্টার থেকে বেশ 4 ঘন্টাতে 4 দিন পর্যন্ত ভাইরাস থাকতে পারে। পরিপ্রেক্ষিতে আপনি কি পেপার না প্লাস্টিক না কি কাঠ, এগুলির উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে এটা একটা পয়েন্ট আছে আপনার। তবে পেপারে যদি আপনার বাসায় পেপার থাকে, সেই পেপারে যদি কেউ হাত না নিয়ে থাকে, তাহলে তো এটার হওয়ার কথা না, কারণ আপনার তো ভাইরাসটা আনতে হবে, এবং আনবেন কি? হাত দিয়ে। তা হাতটা আপনি যদি হাতটা ভালো করে ধুয়ে নেন, আপনার ভাইরাসটা আর আপনি কাগজের ভিতরে যিনি আসলে যেতে পারবেন না। পেপারটা পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি, উনি যদি উনি যে সেটা, আমি সেটার না একটু ঘুরিয়ে বললাম। সে তো ধরেন 60টা 70টা আনলো, সে তো প্রত্যেকটার ভিতরে এরকম টাচ করে দেন, যাওয়ার সময় শুধু একটা দিয়ে দিচ্ছে ওইটার ভিতরে। তো সেটা সায়েন্টিফিক্যালি কতটুকু ছড়াবে সেটা আমি যেটা সায়েন্টিফিক কথা সেটা বললাম। এখন আসেন আপনার কথা। আপনার হলো 2002 থেকে 2019 পর্যন্ত 20 বছর ডায়াবেটিস, কিন্তু আপনি খুব ভালো আছেন। ডায়াবেটিসের ন্যাচারাল হিস্ট্রিটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। ডায়াবেটিস এমন একটা রোগ, এটা কিন্তু প্রিভেন্টেবল, সম্পূর্ণ প্রিভেন্টেবল। মানে আপনি এটা ঘাবড়ানোর কিছুই নাই যদি আপনি নিয়ন্ত্রণে থাকেন। আমি যেটা দেখলাম 1.2 1.3, আপনি খুব ভালো নিয়ন্ত্রণে আছেন, বোঝা যাচ্ছে 2002 থেকে। নিশ্চয়ই আপনি কতগুলি কাজ করেন সেটা। এটার 5টা স্টেজ আমি একটু দর্শককে বলি। 100 জন যদি ডায়াবেটিস হয়, প্রত্যেকে কিন্তু কিডনি রোগে ভুগবে না, এটা ইম্পর্টেন্ট। এগুলি স্টাডি করা হয়েছে, লং টার্ম স্টাডি, পার্টিকুলার ভিভার্টি অ্যান্ড মগিনসন, তারা 30-35 বছর এগুলি স্টাডি করেছে। তারপরে যে দ্বিতীয় স্টেজ, এই দ্বিতীয় স্টেজে 50% ভালো থাকবে, আর 50% ওই থার্ড স্টেজে যাবে। এবং থার্ড স্টেজে আপনি গেছেন কিনা সেটা বুঝতে হলে আপনি ইউরিনের একটা টেস্ট করতে হবে। আমি অনেক সময় টকশোতে বলি, দিস ইজ মাইক্রো অ্যালবুমিউরিয়া, অর্থাৎ আপনার ইউরিনে অ্যালবুমিন যাবে। ইউরিনে অ্যালবুমিন যাবে, এই কথাটা কিন্তু একটু মাইক্রো অ্যালবুমিন, এটা ইউরিন কিন্তু প্রথমে আমাদের ইউরিনে কিন্তু সামান্য প্রোটিন যায় 150 মিলিগ্রাম পর্যন্ত। এইটার ভিতরে কিন্তু অ্যালবুমিন অল্প একটু থাকবে, গ্লোবিলিন থাকবে ফিব্রিনের জন্য। কিন্তু অ্যালবুমিনের রেশিও যদি বেশি যায়, তখন ওইটার মাইক্রো অ্যালবুমিন, এবং এইটা নর্মাল ডিপ টেস্ট থেকে বোঝা যাবে না। এটার জন্য স্পেশাল টেস্ট বলতে হবে, ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন। এটা একটা রেঞ্জ আছে,
30 থেকে 300 পর্যন্ত এটা যাবে অ্যাডাল্টে। আর 300-র উপরে যদি হয় তাহলে আপনাকে বলা হয় মাইক্রোএলবুমিন। এই স্টেজ যদি আপনার থাকে মাইক্রোএলবুমিন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি তৃতীয় স্টেজে গেছেন, থার্ড স্টেজ। এই স্টেজে আমরা জানি ডায়াবেটিস যখন হয় কারণ ব্লাড সুগারের জন্য ফিল্টার বেশি হয়, রক্ত ফিল্টার জিএফআর বলি, এবং সেই ফিল্টারটা এই স্টেজে আস্তে আস্তে কমে যাবে, কারণ জিএফআর কমেই কিডনি ড্যামেজ হয় আস্তে আস্তে। এই স্টেজে আপনার ব্লাড প্রেশার বাড়তে থাকবে। তাহলে থার্ড স্টেজে যদি আপনি থাকেন, আমার মনে হয় আপনি ওই স্টেজে আসেন বা নাই, কিন্তু আপনি খুব কন্ট্রোলড আছেন, এটা বুঝতে পারছি। সেই স্টেজে আপনি যেটা করতে হবে যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে ভালো করে, উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আর ডায়াবেটিক ডায়েট খেতে হবে। চতুর্থ হলো আপনার যে আপনি প্রোটিন, যেটা যদি ক্রিয়াটিনিন এখন আপনার নর্মাল আছে, প্রোটিন রেস্ট্রিকশন বলি, কারণ প্রোটিনটা আপনার ইয়ে করে। আরেকটা হলো বেদনানাশক ওষুধ খেতে পারবেন না। আর কোনো ইনফেকশন যদি থাকে, সেই ইনফেকশন পেশাবের ইনফেকশন হোক বা চেস্টে হোক বা যেখানে হোক, সেটা যদি থাকে সেটা আপনার কন্ট্রোল করতে হবে। আপনার যদি হার্টের কোনো অন্য অসুখ থাকে সেটার চিকিৎসা করতে হবে। লিভারের যদি অসুখ থাকে সেভাবে, তাহলে আপনি সুরক্ষায় থাকবেন। দ্বিতীয় হলো খাবারের কথা বলতেছেন। খাবার তো আমি বললাম যে ডায়াবেটিক ডায়েটের যেটা আছে চার্ট মেনে করতে গেলে, এইখানে এই স্টেজে আপনি প্রোটিনটা রেস্ট্রিকশন করতেও পারেন, নাও করতে পারেন। তো আপনি বেশি প্রোটিন তো খাওয়ার দরকার নেই, প্রোটিনটাই কিডনিতে। শাকসবজি সব কিছু খাবেন, টাটকা শাকসবজি খাবেন, এবং আপনার যেটা সুগার, যেটা অ্যাক্টিভ সুগার, ভাতটা কম খাবেন, এবং খুবই পরিমিত সবজি যত পারেন খান, প্রোটিনও খান, এবং টাটকা ফলমূল খেতে হবে, যেটা ডায়াবেটিসকে ব্লাড সুগার বাড়াবে না। সেটা আপনি জানেন, পেয়ারা খেতে পারেন, কমলা খেতে পারেন, মানে তারপরে যেগুলি আপনার ব্লাড সুগারটা বাড়াবে না। চতুর্থ হলো যে আপনার ডেইলি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আপনি হাঁটতে হবে। এক্সারসাইজ দেখা যাচ্ছে 30 থেকে 35টা আপনার শরীরে ভালো করে। আপনার পেশাবটা ভালো হবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, আপনার শরীরে বডি ফিটনেস সার্কুলেশন ভালো হবে, আপনার গিরা জয়েন্টে ভালো হবে, এক্সারসাইজ লট অফ হার্ট রেটটা ভালো হবে, এবং আপনার হার্টের সুরক্ষা করে। সো এক্সারসাইজ মিনস আপনি হাঁটবেন, আর হলো ব্যথার ওষুধ খাবেন না। এই যদি 5টা কয়েকটা পয়েন্ট মানেন, তাহলে আপনি ইনশাল্লাহ ওই কিডনি রোগের জন্য আপনি ওই ডায়াবেটিস রোগের আপনি কিডনি যেটা আমরা বলি যে সিকেডি রেনাল ফেলুর হবে না ইনশাল্লাহ। কারণ আপনি 18 বছর ভালো আছেন, আপনি আরও 40-50 বছর এইভাবেই চলে যেতে পারবেন। হয়তো ক্রিয়াটিন একটু বাড়তে পারে সেটা পরে। ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে কিডনি রোগ এবং করোনা নিয়ে আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আসে। ধন্যবাদ দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি কিডনি রোগের সাথে করোনা প্রসঙ্গ নিয়ে। কিডনি রোগের রোগীদের ব্যাপারে আসলে আপনি অনেক কিছুই আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এবং করোনার যে পরিস্থিতি এখন সাম্প্রতিক সময় চলছে সেই ব্যাপার নিয়ে আসলে অনেক রকমের প্রশ্ন আমরা দর্শকদের কাছ থেকে সেরকমই কিছু প্রশ্ন পাচ্ছি। এরকম একটি ব্যাপার যখন আসলে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে এবং আমরা হোম কোয়ারেন্টাইনের কথা বলছি, তখন দেখা যাচ্ছে এক বাড়িতে হয়তো 5 জন বা 6 জন অথবা 4 জন সদস্য থাকেন। ওনারা নিজেদের মধ্যে আসলে কতখানি দূরত্ব মেনটেন করবেন বা আসলে সেটা কতখানি সম্ভব, এই বিষয়টা নিয়ে আসলে কি করণীয় বা কি বলার আছে? যেমন প্রত্যেকে যার যার বাড়িতে থাকলে হয়তো পাশের বাড়ির মানুষের সাথে খুব একটা বেশি দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু একই বাড়িতে যদি 5 জন 6 জন থাকেন বা যে কজন সদস্য আছেন, ওনারা কিভাবে চলবেন? খুবই ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। দেখেন, এই যে হোম কোয়ারেন্টাইন যেটা বলি, হোম কোয়ারেন্টাইন বলতে যে আমি একটা বাসায়, আজকাল তো প্রত্যেকেরই কিন্তু একটা বাসায় অনেক কয়েকজন 5-6 জন 7 জন 8 জন মেম্বার থাকতে পারে। তার প্রত্যেকের জন্য যদি আইসোলেশন বলেন, যদি একদম কোয়ারেন্টাইন বলেন, তাহলে রুম কোয়ারেন্টাইন বলতে হবে। মানে আমি যদি সাসপেক্ট মনে করি অথবা আমার যদি থাকে, তাহলে কিন্তু তারে কিন্তু পুরো আইসোলেশন রাখতে হবে। আইসোলেশন মিনস তাকে একটা রুম থাকতে হবে, সেই রুমে তার যে আসবাবপত্র, তার যে খাবার হ্যাঁ, সেই পুরাটাই আলাদা থাকে, এবং বলে যে তার টয়লেটও আলাদা রাখতে হবে। তো সেটা আমাদের দেশে কতজনের সম্ভব? এবং যারা এই যে এই ঈদের ছুটিতে আপনি দেখলেন যেভাবে ট্রেন বা লঞ্চে যেভাবে গেল, এটা একটা বিরাট সোর্স। আমরা এটা আল্লাহ জানে যে আমরা ঈদের ভিতরে কেউ যদি থাকে, কত লোকদের এটা সংক্রমণ ম্যান টু ম্যান ট্রান্সমিশন করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কতটুক প্র্যাকটিক্যাল, বাস্তব ধর্ম কতটুক সেটা। তবে যাই হোক, যদি কোনো সাসপেক্ট থাকে, যার সাসপেক্ট কীভাবে চিন্তা করতে পারবেন? এখন এই করোনার ভাইরাসের যে উপসর্গগুলি তো কিন্তু অনেকটা ফ্লুর মতো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ইনফেকশনের মতো। যেমন একটু কাশি, একটু জ্বর, একটু গলা ব্যথা এরকম থাকবে, একটু স্নিজিং হচ্ছেন, কাফিং হচ্ছেন, এরকম যদি কাশি হয়, তাকে একটু আলাদাভাবে
দেখতে হবে, এবং তার জন্য আমার মনে হয় একটু আলাদা রুম থেকে যাদের কাশি টাশি নাই তারা আলাদা থাকতে পারে। আমরা কিন্তু জানি না যারা আলাদা একসাথে থাকছে তাদের ভিতরেও কিন্তু অ্যাসিমটোমেটিক অর্থাৎ কোনো উপসর্গ নাই, তারও তো ভাইরাস থাকতে পারে। যার উপসর্গগুলিকে আমরা তো এত টেস্ট করতে পারবো, যার উপসর্গ আছে যে হাঁচি কাশি হচ্ছে, একটু জ্বর হচ্ছে, তাকে আইসোলেশন রাখেন একটা রুমে, এবং সেটা আইসোলেশন মিনস আইসোলেশন তার খাবার দাবার এবং তার আসবাবপত্র এগুলি সব কিছু আলাদা থাকতে হবে, এবং তার টয়লেটটা যদি সম্ভব হয় আলাদা রাখা, অথবা যতটুকু পারেন মেনটেন করতে হবে। তাহলে কি করতে হবে, তার একটা মাস্ক পরতে হবে, এবং যারা সেবা দিবে তার বা যারা তার সাথে ডাইরেক্ট যাবে তাদের কিন্তু মাস্ক পরতে হবে। যখন যাবে, যাওয়ার পরে, আসার পরে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, এবং তার জামা কাপড় আলাদা রাখতে হবে, এটা ধুয়ে গরম পানি দিয়ে বা ধুয়ে আলাদাভাবে রাখতে হবে। এইভাবে করলেই যে হোম কোয়ারেন্টাইনের একটাই। আর আইসোলেশন হলো যেটা অ্যাকচুয়াল আইসোলেশন বলে, সেটা হলো যেমন যাদের আপনার এই শনাক্ত করা গেছে, যেমন 48 পেশেন্ট যাদের শনাক্ত করা, তাদের আইসোলেশন একদম টিপিক্যাল আইসোলেশন করতে হবে, ওর ভিতরে কোনো কম্প্রোমাইজ আসতে পারবেন না, ওইটা আলাদাভাবে আইসোলেশন। এবং যাদের এই রোগের যারা আছে তারা হোম কোয়ারেন্টাইনেই থাকবে, কিন্তু উপসর্গ থাকে কখন হসপিটালে যেতে হবে সেটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে সবারই কিন্তু সর্দি কাশি এরকম থাকতে পারেন। আমাদের এই যে 18 কোটি লোকের ভিতরে অনেকেরই সেই বয়সে হয়তো 1 কোটি বা 2 কোটি লোকের সর্দি কাশি, তারাই কি আমরা আইসোলেশন করতে পারবো না? যাদের এই উপসর্গ আছে তার সাথে জ্বরটা বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং শ্বাসকষ্টটা এখানে আরও কথা আছে। শ্বাসকষ্ট তো ওই যাদের অ্যাজমা তাদের শ্বাসকষ্ট হবে, যাদের হার্ট ফেলিউর আছে মানে হার্টের প্রবলেম তাদের শ্বাসকষ্ট হতে পারে, যাদের অন্যান্য ওবেসিটি যাদের বেশি বয়স্ক লোক, ডায়াবেটিস আছে তাদেরও শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, এই উপসর্গ প্লাস শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট যেটা তারা ইনহেলার নিয়ে ভালো থাকছেন না তখন কিন্তু তাদের ওই হসপিটালে, এবং হসপিটাল মিনস এই রোগের জন্য অ্যাসাইন যে হসপিটাল, ডেজিগনেটেড যে হসপিটাল, সেই হসপিটাল যেতে হবে, এবং সেই হসপিটালে এই রোগের চিকিৎসা প্লাস অক্সিজেন প্লাস ভেন্টিলেটর এটার ব্যবস্থা থাকতে হবে। এটা জেনারেল হসপিটালে আমরা পাঠাবো না, এটা আমাদের সরকার 4টা হসপিটাল করেছে, সেইখানে চিকিৎসা দিতে হবে, এবং সেইখানে সুরক্ষার জন্য ডাক্তাররা তখন ওই পিপিএ সবার জন্য পিপিআই ওইখানে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এবং দিতে হবে। শুধু ডাক্তার না, এই ডাক্তারের সাথে যারা সিস্টার আরও যারা সেবাকর্মী আছে ওই রোগীর আশেপাশে বা সংস্পর্শে যারা আসবেন তাদের সবাইকে আসলে পিপিআই দিয়ে তার কাছে আসতে হবে। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। আমি আক্তারুল ইসলাম বগুড়া থেকে বলছি। জি, একটু জানতে চাচ্ছিলাম যে বলা হচ্ছে যে ডায়াবেটিক রোগীরা বেশি ভালনারেবল, তো আমি জানতে চাচ্ছি যে সব ডায়াবেটিক রোগীরাই ভালনারেবল, না যাদের শুধু আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস কন্ট্রোল আছে তারাও কি একই রকম ভালনারেবল? এটাই আমার প্রশ্ন। আচ্ছা, খুব সিম্পল প্রশ্ন। শুনেন, যাদের ডায়াবেটিস থাকে কন্ট্রোল কন্ট্রোলটা তো আপনি নিজেই করতে পারেন। আপনি যদি ইনসুলিন নেন, ইনসুলিনটা নেন, আর আপনি যদি হাঁটার অভ্যাসে হাঁটেন, যদি কন্ট্রোলটা তো ওষুধের দ্বারা কন্ট্রোল, মানে ডায়াবেটিস রোগীর কন্ট্রোল করতে হলে ওষুধের দ্বারা কন্ট্রোল করতে হবে, হেঁটে কন্ট্রোল করতে হবে, তাহলে ওষুধ আর ইনসুলিন দিলে কন্ট্রোল হয়ে যাবে। যারাই ডায়াবেটিস আছে তারাই ঝুঁকিপূর্ণ। কন্ট্রোল ছেড়ে তো ওষুধ খায় না বা নেগলেক্ট করে, সেটা তো যারা ডায়াবেটিস রোগী তারাই ঝুঁকিপূর্ণ, কারণ ডায়াবেটিস রোগীর ইমিউনিটি কমে যায়, ব্লাড সুগার বেশি থাকলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হতে পারে, কাজেই তারা ঝুঁকিপূর্ণ, এবং তাদের ইমিউনিটি কমে যাওয়ার জন্য তারা সাসেপ্টেবল। কিডনির রোগীও তাই। আর বয়স্ক রোগীদের তাদের কার্যক্ষমতা কমে যায়, যেমন কিডনির কার্যক্ষমতা বয়সের সাথে সাথে কমে যায়, তারাও ভালনারেবল। রেনাল ফেলিউর থাকলে তারাও ভালনারেবল। যারা ইমিউনোসাপ্রেশন ড্রাগ পাচ্ছে তারাও ভালনারেবল। যারা অন্য রোগের জন্য, আর্থাইটিস রোগী বা রোগীর জন্য যারা, তারাও ভালনারেবল। তো কাজেই যারা বয়স্ক, যাদের ডায়াবেটিস, যাদের হার্টের রোগের আছে, লিভারের রোগ আছে, তাদের ইমিউনোসাপ্রেশন পাচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট রোগী, এরা ডায়ালিসিস রোগী, এরা ভালনারেবল। হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে আরেকটা বিষয় নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। দেখা যাচ্ছে যে একটি বাড়িতে হয়তো 5-6 জন আছেন, এবং সেখানে হয়তো 1 বা 2 শিশু অবস্থান করছেন। যদিও সবাইকে বাড়িতে থাকতে বলা হচ্ছে, তারপরও কিছু পেশার মানুষজনকে আসলে বাড়ির বাইরে বের হতেই হচ্ছে। আবারও দেখা যায় হয়তো উনি কোনো অফিসের কাজে বা কাজে না গেলেও
বাজার করতে হলেও মাঝে মাঝে তাকে বের হতে হচ্ছে এবং উনি কিন্তু আবার বাড়িতে ফেরত আসছেন। যখন উনি বাইরে থেকে বাড়িতে ফেরত আসবেন তখন আসলে ওনাকে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে খুবই হবে? সুন্দর শুধুই প্রশ্ন। কি আচ্ছা। হাতে সাবান দিলেই হবে কিনা? যেহেতু আমরা জানি যে কাপড়ের সাথে এমনকি চুলের সাথে যে কোনো জায়গার সাথেই আসলে এই ভাইরাসটি Yes. প্রবেশ করতে পারে। যিনি আসলে বাইরের থেকে বাড়িতে ঢুকবেন উনি কি তার কি কি করবেন? প্রোটেকশনের জন্য। আচ্ছা, প্রথম কথা বাচ্চারাও কিন্তু এটা আগে বলা হতো যে এটা অ্যাডাল্টের বেশি, মানে বয়স্কদের। বাচ্চা আমাদের এখানে যেগুলি দেখেন বয়স কিন্তু 35-40, বাচ্চারাও কিন্তু নট ইমিউন, নো এজ গ্রুপ ইজ ইমিউন। তো বাচ্চাদের বলে যে বাচ্চাদের এটা রোগটা কম হয় এবং এর ইমিউনিটি, যদিও বাচ্চাদের বলে যে ইমিউনিটির জন্য এদের বেশি এখনও ওই ডেভেলপমেন্ট এই রোগটা কম হচ্ছে, কিন্তু নো এজ গ্রুপ ইজ ইমিউন। বাট যারা সাসেপ্টেবল বয়স্কদের, যেটা বেশি ইম্পর্টেন্ট এখন যেমন আমি এখন বাসার থেকে বেরোলাম, আমার তো বাসার থেকে বেরোতে হবে, তা যেটা আমার করতে হবে, অথবা আমি বাজারে গেলাম, হয়তো এখানে আসলাম আমি খুব প্রোটেকশন, বা দিয়ে আমি যদি বাজারে যাই বা অন্য কোথাও যাই তাহলে কী করতে হবে? প্রথম তো আপনি গেলেন, আসার পরে যেটা হবে প্রথমে আপনি কতগুলি পয়েন্টস যেগুলি আপনার ইম্পর্টেন্ট, প্রথমে আপনার জুতার থেকে শুরু করে সমস্ত কাপড়গুলি আমার মনে হয় আলাদা সেপারেশন করে নেন। আপনি হাতটা ধুয়ে নেন, যদি আপনি খুব সেন্সিটিভ বা হন রিলেশন হলে আপনি একটা গোসল করে নেন, গোসল করে আপনার কাপড়গুলি আলাদা রেখে দিয়ে ওই কাপড়গুলি ধুয়ে তারপরে পরেন। আর আপনি যখন আসলেন জুতার থেকে শুরু করে সমস্ত আপনার পোশাকগুলি আলাদা করে ওইটা আপনি গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার পরেন। এবং অফকোর্স গেলেন যখন, তখন একটা স্টেরিলাইজার লাগিয়ে গেলেন, আসার পরে আপনি ভালো করে হাত ধুয়ে গোসল করে ভিতরে ঢোকেন। এইভাবে করলে আপনার যে এই সবগুলি পয়েন্ট আমরা একসাথে বলে দিতে পারলাম যে এটা করলে ভালো। একটু করেন, এখন তো আর কাজ নাই, বাজারে যদি যান বা এই যে কোনো কাজে যেতে চান সেটা তো যেতে হবে, কারণ আপনি ওষুধ কিনতে যেতে পারেন, খাদ্যের জন্য যেতে পারেন, এটা করলে আমার মনে হয় এই চান্স অফ ট্রান্সমিশন, প্রোভাইডেড আপনি যদি ইনফেক্টেড হন, সেই আর কি। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা দোহার থেকে বলছি। জি, বলেন। আমরা দেশগ্রামে তো থাকি, এখানে পুকুরে গোসল করা হয়, সব মানুষ একসাথে গোসল করা হয়, কিন্তু এইখানে এই করোনা ভাইরাসটা এইভাবে ছড়াবে কিনা এই বিষয়ে আমরা জানতে চাইছিলাম। আমার মনে হয় এই পরিস্থিতিতে আপনি এই পুকুরে গোসল করাটা ঠিক হবে না, কারণ আমরা জানি না পুকুরে কারা গোসল করছেন, এবং যারা এই যে ক্ষেত্রে যদি কেউ ভাইরাস থাকে সেই ভাইরাস ট্রান্সমিশন হবে। এটা আমার মনে হয় এই সময় আপনি পুকুরে গোসল করা বাঞ্ছনীয় নয়। আপনি কি একমত? এটা আপনি মানছেন না, আপনি বাসায় গোসল করেন, টিউবওয়েলের পানি বা কলের পানি দিয়ে গোসল করেন। এখন এই যদি আপনি নিজের সুরক্ষা করতে চান আমার মনে হয় ঠিক হবে না, বাঞ্ছনীয় না। এখন আসলে আমরা জানি যে আমাদের এখানে হয়তো শনাক্ত করার ব্যাপার নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন আছে যে কতজনকে আমরা শনাক্ত করতে পারছি এবং কতজন, যেমন আসলে আমাদের হটলাইন নাম্বার আছে, কতজন ফোনটা আসলে যাচ্ছে এবং কতজন পরীক্ষা করতে পারছে। এখানে অনেকেরই আসলে এরকম মনে হতে পারে যে হয়তো আমি আক্রান্ত আছি, শনাক্ত হচ্ছে না, এবং কারো কারো ক্ষেত্রে হয়তো উপসর্গও দেখা যাচ্ছে না। খুবই সুন্দর প্রশ্ন। যেটা ছিল আমাদের WHO, আমাদের দেশে আল্লাহর রহমতে এখনো 50-এর নিচে আছি। দেখবেন আপনার WHO ডিজি সাহেব এই 3 দিন আগে যে কনফারেন্স করছেন, ওনারা যে আগে ছিলেন যে প্রিভেন্টিভ মেজারে থেকে কিন্তু দেখেন আপনি USA, স্পেন এরা কিন্তু পারে নাই, ইটালি, তখন বলছে যে ইউ হ্যাভ টু অ্যাটাক কি, ইউ হ্যাভ টু ডিটেক্ট, টেস্ট, যে আপনি সাসপেক্ট ধরেন, সাসপেক্ট টেস্ট করেন, টেস্ট করলে ওইটার আইসোলেশন ওইটা একদম, আর সাসপেক্ট করেন একদম ডাইরেক্টলি আপনার সুরক্ষা, যারা সুনির্দিষ্টভাবে আপনি যারা কনফার্ম কোভিড ভাইরাস ইনফেক্টেড সেই পার্সনকে। আমাদের সেই যে কিটের যে সমস্যা ছিল, আল্লাহ রহমতে আমি যেটা দেখলাম 10,000 চায়নার থেকে আসছে, 30,000 কে দিয়েছে, আরও আসতেছে। কাজেই আমরা এখন ওই থেকে, এবং সরকার আপনি জানেন আমার মনে হয় শিশু হসপিটালে একজন আছেন খুব ভালো ভাইরোলজিস্ট, উনি করতেছেন, ঢাকা মেডিকেলে দিচ্ছেন, চিটাং দিচ্ছেন, বড় শহরে। আমার মনে হয় এখন ওই সমস্যাটা না, এখন নাম্বার অফ পেশেন্ট বেশি, সাসপেক্ট পেশেন্টে এই টেস্টটা করা হবে, তখন তাইলে আমরা জানতে পারবো, তাইলে এই সুরক্ষাটা আমাদের কমিউনিটি যে আমরা এই যে সুরক্ষা যেটা চাচ্ছি সেটা আরও জোরদার হবে। আমার মনে হয় এটা আর 1 সপ্তাহের ভিতরে কাজটা শুরু হয়ে গেলে আমরা মনে হয় ডিটেক্ট করতে পারবো, এবং নাম্বার অফ পেশেন্ট যদি বেশিও হয় তবুও আমরা কিন্তু ওই লোকটারে আইসোলেট করতে পারলাম, ওই লোকটা ছড়াবে না, এবং যারা তার পরিবারের লোক, যারা সোসাইটির লোক। আমাদের আসলে সময় একেবারেই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের উদ্দেশ্যে এত কিছু জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ।
এবং চ্যানেল 24 এবং দর্শক, এবং আমরা আশা করি আমরা জানি সুরক্ষায় থাকি। আল্লাহ আমাদের সহায় হোক, সবাইকে সবাইকে ভালো ভালো রাখুক। এই কথা বলে শেষ করছি। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।